মিম্মির গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শুরু করতে যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। রানাঘাটের রেলবাজারে বেচু চক্রবর্তীর হোটেল যে রানাঘাটের আদি ও অকৃত্রিম হিন্দু হোটেল, এ কথা হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা না থাকিলেও অনেকেই জানে। কয়েক বছরের মধ্যে রানাঘাট রেলবাজারের অসম্ভব রকমের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে হোটেলটির অবস্থা ফিরিয়া যায়। আজ 10 বৎসরের মধ্যে হোটেলের পাকা বাড়ি হইয়াছে। 4 জন রসুয়ে বামুনে রান্না করিতে করিতে হিমশিম খাইয়া যায়, এমন খদ্দেরের ভিড়। বেচু চক্রবর্তী, বয়স 50-এর ওপর, না ফর্সা না কালো, দোহারা চেহারা, মাথায় কাঁচা পাকা চুল। হোটেলের সামনের ঘরে একটা তক্তপোষে কাঠের হাতবাক্সের ওপর কনুইয়ে ভর দিয়া বসিয়া আছে। বেলা 10টা। বনগাঁ লাইনের ট্রেন এইমাত্র আসিয়া দাঁড়াইয়াছে। কিছু কিছু প্যাসেঞ্জার বাহিরের গেট দিয়া রাস্তায় পড়িতে শুরু হইয়াছে। বেচু চক্রবর্তীর হোটেলের চাকর মতি রাস্তার ধারে দাঁড়াইয়া হাঁকিতেছে, এই যে আসুন বাবু, গরম ভাত তৈরি, মাছের ঝোল, ডাল, তরকারি, ভাত, হিন্দু হোটেল বাবু। 2 জন লোক বক্তৃতায় ভুলিয়া পাশের যদু বাড়ুজ্যের হোটেলের লোকের সাদর আমন্ত্রণ উপেক্ষা করিয়া বেচু চক্রবর্তীর হোটেলেই ঢুকিল। এই যে বোচকা এখানে রাখুন, দাঁড়ান বাবু, টিকিট নিতে হবে এখানে। কোন ক্লাসে খাবেন, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস? ফার্স্ট ক্লাসে 5 আনা, সেকেন্ড ক্লাসে 3 আনা। এই হোটেলের নিয়ম। পয়সা দিয়া বেচু চক্রবর্তীর নিকট হইতে টিকিট কিনিয়া ভেতরে যাইতে হবে। টিকিট হল 1 টুকরা সাদা কাগজ, নম্বর ও শ্রেণী লেখা। সেখানে একজন রসুয়ে বামুন বসিয়া আছে, খদ্দরের টিকিট লইয়া তাহাকে নির্দিষ্ট স্থানে বসাইয়া দিবার জন্য। খাইবার জায়গা দরমার বেড়া দিয়া 2 ভাগ করা, একদিকে ফার্স্ট ক্লাস, অন্যদিকে সেকেন্ড ক্লাস। খদ্দের খাইয়া চলিয়া গেলে এইসব টিকিট বেচু চক্রবর্তীর কাছে জমা দেয়া হইবে। সেগুলো দেখিয়া তহবিল মিলানো ও উদ্ধৃত ভাত তরকারির পরিমাণ তদারক হইবে, রসুয়ে বামুনেরা চুরি করিতে যেন না পারে। চাকর ভেতরে আসিয়া বলিল, মোটে 4 জন লোক খদ্দের, 2 জন ওদের ওখানে গেল। বেচু চক্রবর্তী বলিল, যাকগে, তুই আর একটু এগিয়ে যা, শান্তিপুর আসবার সময় হলো। এই গাড়িতে 2-5টা খদ্দের থাকেই, আর ভেতরে বামুনকে বলে আয় শান্তিপুর আসবার আগে যেন আর ভাত না চড়ায়, 1 ডেকচিতে এখন চলুক। এমন সময় হোটেলের ঝি পদ্ম ঘরে ঢুকিয়া বলিল, পয়সা দেও বাবু, দই নে আসি। বেচু বলিল, দই কি হবে? পদ্ম হাসিয়া বলিল, একজন ফার্স্ট ক্লাসে খাবে, আমায় বলে পাঠিয়েছে, দই চাই, পাকা কলা চাই। বেচু বলিল, কে বলতো? খদ্দের? খদ্দের তো বটেই, পয়সা দিয়ে খাবে, এমনি না। আমার ভাইপো আসবে দেশ থেকে এই শান্তিপুরের গাড়িতে। না না, তাকে পয়সা দিতে হবে না, সে ছেলে মানুষ, 2-1 দিনের জন্য আসবে, তার কাছ থেকে পয়সা কিসের? দইয়ের পয়সা নিয়ে যা। বেচু এ কথা কখনো কাহাকেও বলে না, কিন্তু পদ্মঝিয়ের সম্বন্ধে অন্য কথা। পদ্মঝি এ হোটেলে যা বলে তাই হয়, তাহার উপর কথা বলিবার কেহ নাই। সেজন্য দুষ্ট লোকে নানা রকম মন্দ কথা বলে, সেসব কথায় কান দিতে গেলে চলে না। শান্তিপুরের গাড়ি আসিবার শব্দ পাওয়া গেল। হোটেলের চাকর খদ্দর আনিতে স্টেশনে যাইতেছিল। বেচু চক্রবর্তী বলিল, খদ্দের বেশি করে আনতে না পারলে আর তোমায় রাখা হবে না, মনে রেখো। আমার খরচা না পোষালে মিথ্যে চাকর রাখতে যাই কেন? গেল হপ্তাতে তুমি মোটে 23টা খদ্দের এনেছ, তাতে হোটেল চলে? পদ্মঝি বলিল, তোমায় পই পই করে বলে হার মেনে গেলাম, 3 আনা বাড়িয়ে 14 পয়সা করো, আর ফার্স্ট ক্লাস টেলাস তুলে দেও। কটা খদ্দের হয় ফার্স্ট ক্লাসে? যদু বাড়ুজ্যের হোটেলে রেট কমিয়েছে শুনে। বেচু বলিল, চুপ চুপ, একটু আস্তে আস্তে বল না, কারো কানে কথা গেলে এক্ষুনি। এমন সময় 6 জন খদ্দের সঙ্গে করিয়া মতি চাকর ফিরিয়া আসিল। বেচু বলিল, আসুন বাবু, পুটুলি এখানে রাখুন। কোন ক্লাসে খাবেন বাবুরা? 5 আনার 3 আনা। একজন বলিল,
তোমার সেই বামুন ঠাকুরটি আছে তো, তার হাতের রান্না খেতেই এলাম। আমরা সেবার খেয়ে গিয়ে ভুলতে পারিনি। মাংস হবে? না বাবু, মাংস তো রান্না নেই, তবে যদি অর্ডার দেন তো ওবেলা। লোকটি বলিল, আমরা মোকদ্দমা করতে এসেছি কি না? যদি জিতি, পোড়া মা আর সিদ্ধেশ্বরী ইচ্ছে, তবে হোটেলে আমাদের আজ থাকতেই হবে। কাল উকিলের বাড়ি কাজ আছে, তাহলে আজ ওবেলা 3 সের মাংস চাই, কিন্তু সেই বামুন ঠাকুরকে দিয়ে রান্না করানো চাই, নইলে আমরা অন্য জায়গায় যাব। ইহারা টিকিট কিনিয়া খাইবার ঘরে ঢুকিলে পদ্মঝি বলিল, পোড়া মুখ মিনসে আবার শুনতে না পায়। কি যে ওর রান্নার সুখ্যাত করে লোকে, তা বলতে পারি নে। কি এমন মরণ রান্নার? বেচু বলিল, টিকিটগুলো নিয়ে আয়তো ভেতর থেকে, এবেলার হিসাবটা মিটিয়ে রাখি। আর এখন তো গাড়ি নেই, আবার সেই একটায় মুড়োগাছা লোকাল। পদ্ম বলিল, কেন, আসাম মেল? আসাম মেলে আর তেমন খদ্দের আসছে কই? আগে আগে আসাম মেলে 8টা 10টা ফি দিন পাওয়া যেত। কি যে হয়েছে বাজারের অবস্থা! পদ্মজি ভেতরে গিয়া রসুয়ে বামনের নিকট হইতে টিকিট আনিয়া বলিল, শুনো মজা, ফাস্ট কেলাসের ডাল যা ছিল সব সাবার, হাজারি ঠাকুরের কাণ্ড। এদিকে এই খদ্দের বাবুরে গিয়ে তাকে একেবারে সজ্ঞে তুলে দিচ্ছে। তুমি হেন রাধো, তুমি তেন রাধো বলে যত অনাছিষ্টি কাণ্ড। যা দেখতে পারি না তাই। এখন ডালের কি করবে বলো? ডাল কতটা আছে দেখলি? লবডঙ্কা, আর মেরে কেটে 3 জনের মতো হবে। কজনের মতো ডাল দিয়েছিলি? 10 জনের মতন মুগের ডাল আলাদা ফার্স্ট ক্লাসের মুড়িঘণ্টের জন্য দিয়েছি। সেকেন্ড ক্লাসে 30 জনের মুসুরি খেসারি মিশেল ডাল। হাজারি ঠাকুরকে ডেকে দে। পদ্মঝি হাজারি ঠাকুরকে সঙ্গে করিয়াই আনিল। লোকটার বয়স 45-46, একহারা চেহারা, রং কালো। দেখিলে মনে হয় লোকটা নিপাট ভালো মানুষ। বেচু চক্রবর্তী বলিল, হাজারি ঠাকুর, ডাল কম হলো কি করে? হাজারি ঠাকুর বলিল, তা কি করে বলবো বাবু, রোজ যেমন ডাল খদ্দেরদেরকে দিই, তার বেশি তো দিইনি। কম হলে আমি কি করব বলুন? পদ্মঝি ঝঙ্কার দিয়ে বলিল, তোমার হাড়ে হাড়ে বদমাইশি ঠাকুর, আমি স্পষ্ট দেখেছি। তুমি ওই খদ্দের বাবুদের মুখে রান্নার সুখ্যাতি শুনে তাদের পাতে উড়কি উড়কি মুড়িগণ্ড ডালছ। পয়সা করিও দিয়েছে বোধ হয় বকশিস। হাজারি বলিল, বকশিস এ হোটেলে কত পাই দেখছো তো পদ্মদিতি? একটা বিড়ি খেতে কেউ দেয়? আজ 5 বছর এখানে আছি, তুমি কেবল বকশিস পেতে দেখো আমাকে। পদ্ম বলিল, তুমি মুখে মুখে তক্ক করো না বলে দিচ্ছি। পদ্মঝি কাউকে ভয় করে কথা বলবার মেয়ে নয়। ফার্স্ট ক্লাসের বাবুরা পুজোর সময় তোমায় গেঞ্জি কিনে দেয়নি? ইস, ভারী গেঞ্জি একটা কিনে দিয়েছিল বুঝি? পুরনো গেঞ্জি। বেচু চক্রবর্তী বলিল, যাও যাও ঠাকুর, বাজে কথা নিয়ে বকো না। বেশি খদ্দের আসে, ডালের দাম তোমার মাইনে থেকে কাটা যাবে। কেন বাবু, আমার কি দোষ হলো এতে? পদ্মদিদি 8 জনের ডাল মেপে দিয়েছে, তাতে খেয়েছে 11 জন। পদ্ম এবার হাজারি ঠাকুরের সামনে আসিয়া হাত মুখ নাড়িয়া চোখ পাকাইয়া বলিল, 8 জনের ডাল মেপে দিয়েছি? নচ্ছার বদমাস, গাঁজাখোর কোথাকার! 10 জনের 10-এর অর্ধেক 5 পোয়া ডাল তোমায় দিইনি বের করে। হাজারি ঠাকুর আর প্রতিবাদ করিতে বোধহয় সাহস পাইল না। পদ্মঝি অত অল্পে বোধহয় ছাড়িত না, কিন্তু ইতিমধ্যে খদ্দেররা আসিয়া পড়াতে সে কথা বন্ধ করিয়া চলিয়া গেল। হাজারি ঠাকুরও ভেতরে গেল। বেলা প্রায় 2:30। আসাম মেল অনেকক্ষণ আসিয়া চলিয়া গিয়াছে। হাজারি ঠাকুর একা খাওয়ার ঘরে খাইতে বসিল। বড় ডেকচিতে 2টিখানি মাত্র ভাত ও কড়ায় একটুখানি ঘাঁটা তরকারি পড়িয়া আছে। ডাল মাছ যাহা ছিল, পদ্মঝিকে তাহার বড় থালায় বাড়িয়া দিতে হইয়াছে। সে রোজ বেলা 1:30টার সময় রান্নাঘরের উদ্ধৃত্ত ডাল তরকারি মাছ নিজের বাসায় লইয়া যায়। রসুয়ে বামুনদের জন্য কিছু থাকুক আর না থাকুক। অন্য রসুয়ে বামুনটা উড়িয়া, তার নাম রতন ঠাকুর। সে হোটেলে বসিয়া খায় না, তাহারও বাসা নিকটে, সেও ভাত তরকারি লইয়া যায়।
হাজারির এখানে কেহ নাই, সে হোটেলেই থাকে, হোটেলেই খায়, রোজই তার ভাগ্যে এই রকম। বেলা 2:30 পর্যন্ত খালি পেটে খাটিয়া দুটি কড়কড়ে ভাত, কোনোদিন সামান্য একটু ডাল, কোনোদিন তাও না, ইহাই তাহার বরাদ্দ। ডেকচিতে বেশি ভাত থাকিলে পদ্মঝি বলিবে, অত ভাত খাবে কে? ও তো 3 জনের খোরাক, আমার থালায় আর দুটো বেশি করে ভাত বেড়ে দিও তো। হাজারি ঠাকুর খাইতে বসিয়া রোজ ভাবে, আর দুটো ভাত থাকলে ভালো হতো, না হয় তেঁতুল দিয়ে খেতাম। পদ্মটা কি সোজা বদমাইশ মাগি, পেট ভরে যে কেউ খায় তাও তার সহ্যি হয় না। যদু বাড়ুজ্যের হোটেলে বেলা 11টার সময় রাঁধুনি বামুন এক থালা ভাত খেয়ে নেয়, আমাদের এখানে তা হবার জো আছে? বাব্বা, যেমন কর্তা তেমন গিন্নি। পদ্মঝিকে মনে মনে গিন্নি বলিয়া হাজারি ঠাকুর খুব আমোদ উপভোগ করিল। মুখ ফুটিয়া যাহা বলা যায় না, মনে মনে তাহা বলিয়া অসুখ। খাওয়ার পর মাত্র 2.5 ঘন্টা ছুটি, আবার ঠিক বেলা 5টায় উনুনে ডেকচি চাপাইতে হইবে। রতন ঠাকুর এই সময়টা বাসায় গিয়া ঘুমায়, কিন্তু হাজারি ঠাকুর চূর্ণী নদীর ধারের ঠাকুর বাড়িতে কিংবা রাধাবল্লভ তলায় নাট মন্দিরে একা বসিয়া কাটায়। না ঘুমাইয়া একা বসিয়া কাটাইবার মানে আছে। হাজারি ঠাকুরের এই সময়টা হইতেছে ভাবিবার সময়। এ সময় ছাড়া আর নির্জনে ভাবিবার অবসর পাওয়া যায় না। সন্ধ্যা 7টা পর্যন্ত রান্নার কাজে ব্যস্ত থাকিতে হয়, রাত 11টা পর্যন্ত খদ্দেরদের পরিবেশন, রাত 12টা পর্যন্ত নিজেদের খাওয়া দাওয়া, তারপর কর্তার কাছে চাল ডালের হিসাব মেটানো। রাত 1টার দিকে শুইবার অবসর পাওয়া যায় না, দুদণ্ড একা বসিয়া ভাবিবার সময় কই। চূর্ণী নদীর ধারের জায়গাটি বেশ ভালো লাগে। ওপারে শান্তিপুর যাইবার কাঁচা সড়ক, খেয়া নৌকায় লোকজন পারাপার হইতেছে। গ্রামের বাঁশবন, শিমুল গাছ, মাঠ, কলাই ক্ষেত, গাব ভেরেন্ডার বেড়া ঘেরা গৃহস্থ বাড়ি। হাজারি ঠাকুর একটা বিড়ি ধরাইয়া ভাবিতে আরম্ভ করিল। আজ 5 বছর হইয়া গেল বেচু চক্রবর্তীর হোটেলে। প্রথম যেদিন রানাঘাট আসিয়া হোটেলে ঢোকে, সে কথা আজও মনে হয়। গঙ্গনাপুর হইতে রানাঘাট আসিয়া সে প্রথমেই গেল বেচু চক্রবর্তীর হোটেলে কাজের সন্ধানে। কর্তা সামনেই বসিয়াছিলেন, বলিলেন, কি চাই? হাজারি বলিল, আজ্ঞে বাবু, রসুয়ে বামুনের কাজ করি, কাজের চেষ্টায় ঘুরছি, বাবুর হোটেলে কাজ আছে। তোমার নাম কি? আজ্ঞে হাজারি দেবশর্মা, উপাধি চক্রবর্তী। এইভাবে নাম বলিতে হাজারির পিতা ঠাকুর তাহাকে শিখাইয়া দিয়াছিলেন। বাড়ি কোথায়? গঙ্গনাপুর স্টেশনে নেমে যেতে হয় রসোলা গ্রামে। রাতে জানো? বাবু একদিন রাঁধিয়ে দেখুন, মাছ মাংস যা দেবেন সব পারবো। আচ্ছা, 3 দিন এমনি রাখতে হবে, তারপর 7 টাকা মাইনে দেব আর খেতে পাবে। রাজি থাকো তো আজই কাজে লেগে যাও। সেই হইতে আজ পর্যন্ত 7 টাকার 1 পয়সা মাহিনা বাড়ে নাই, অথচ খদ্দের বাবুরা সকলেই তাহার রান্নার সুখ্যাতি করে। যদিচ পদ্মঝিয়ের মুখে একটা সুখ্যাতির কথাও সে কখনো শোনে নাই, ভালো কথা তো দূরের কথা। পদ্মঝি তাহাকে আশবটি পাতিয়া হারে তো কোটে, গরিব লোক, এ বাজারে চাকুরি ছাড়িয়া দিয়া যাইবেই বা কোথায়? যাক, তাহার জন্য সে তত ভাবে না। তাহার মনে একটা বড় আশা আছে, ভগবান তাহা যদি পূর্ণ করেন কোনো দিন, তবে তাহার সকল খেদ দূর হইয়া যায়। হোটেলের কাজ সে খুব ভালো শিখিয়া লইয়াছে। সে নিজে একটা হোটেল খুলিবে। হোটেলের বাহিরে লেখা থাকবে, হাজারি চক্রবর্তীর হিন্দু হোটেল, রানাঘাট, ভদ্রলোকদের সস্তায় আহার ও বিশ্রামের স্থান, আসুন, দেখুন, পরীক্ষা করুন। কর্তার মতো তাকিয়া ঠেস দিয়া বসিয়া টিকিট বিক্রয় করিবে, রাঁধুনি বামুন ও ঝি বাবু বলিয়া ডাকিবে। সে নিজে বাজারে গিয়া মাছ তরকারি কিনিয়া আনিবে। এ হোটেলের মতো ঝিয়ের ওপর সব ভার ফেলিয়া দিয়া রাখিবে না। খদ্দেরদের ভালো জিনিস খাওয়াইয়া খুশি করিয়া পয়সা লইবে। সে এই কয় বছরে বুঝিয়া দেখিল, লোকে ভালো জিনিস ভালো রান্না খাইতে পাইলে 2 পয়সা বেশি রেট দিতেও আপত্তি করে না। এ হোটেলের মতো জুয়াচুরি সে করবে না। মুসুরির ডালের সঙ্গে কম দামের খেসারি ডাল চালাইবে না।
বাজারের কানা পোকা ধরা বেগুন, রেল চালানির বরফ দেয়া সস্তা মাছ বাছিয়া বাছিয়া হোটেলের জন্য কিনিবে না। এখানে খদ্দেরদের বিশ্রামের বন্দোবস্ত নাই। যাহারা নিতান্ত বিশ্রাম করিতে চায়, কর্তার গদিতে বসিয়া এক আধটা বিড়ি খায়, কিন্তু তাহার মনে হয় বিশ্রামের ভালো ব্যবস্থা থাকিলে সে হোটেলে লোক বেশি আসিবে। অনেকেই খাওয়ার পর একটু গড়াইয়া লইতে চায়। সে তাহার হোটেলে একটা আলাদা ঘর রাখিবে খুচরা খদ্দেরদের বিশ্রামের জন্য। সেখানে তক্তপোষের ওপর শতরঞ্জি ও চাদর পাতা থাকিবে, বালিশ থাকিবে, তামাক খাইবার বন্দোবস্ত থাকিবে। কেউ একটু ঘুমাইয়া লইতে চাহিলেও অনায়াসে পারিবে। খাও দাও, বিশ্রাম করো, তামাক খাও, চলিয়া যাও। রানাঘাটের কোনো হোটেলে এমন ব্যবস্থা নেই, যদু বাণিজ্যের হোটেলেও না। ব্যবসা ভালো করিয়া চালাইতে হইলে এসব ব্যবস্থা দরকার। নইলে রেলগাড়ির সময় স্টেশনে গিয়া শুধু আসুন বাবু, ভালো হিন্দু হোটেল বলিয়া চেঁচাইলে কি আর খদ্দের আসে? খদ্দেররা খোঁজে আরামে ভালো খাওয়া। যে দিতে পারিবে তাহার ওখানেই লোক ঝুঁকিবে। অবশ্য ইহা সে বোঝে। আজ যদি একটা হোটেলে বিশ্রামের ঘর করে, তবে দেখিতে দেখিতে কালই রানাঘাটের বাজারময় সব হিন্দু হোটেলেই দেখা দেখি বিশ্রামের ঘর খুলিয়া বসিবে, যদি তাহাতে খদ্দের টানা যায়। তবু একবার নাম বাহির করিতে পারিলে প্রথম যে নাম বাহির করে তাহারই সুবিধা। আরও কত মতলব হাজারির মাথায় আছে। শুধু খদ্দেরের বিশ্রাম ঘর কেন, মোকদ্দমা মামলা যাহারা করিতে আসে, তাহারা সারাদিনের খাটুনির পর হয়তো খাইয়া দাইয়া একটু তাস খেলিতে চায়, সে ব্যবস্থা থাকিবে। পান তামাকের দাম দিতে হইবে না, নিজেরাই সাজাইয়া খাও বা হোটেলের চাকরেই সাজাইয়া দিক। চূর্ণী নদীর ধারে বসিয়া একা ভাবিলে এমন সব কত নতুন নতুন মতলব তাহার মনে আসে। কিন্তু কখনো কি তাহা ঘটিবে? তাহার মনের আশা পূর্ণ হইবে? বয়স তো হইয়া গেল 46-এর উপর। সারা জীবন কিছু করিতে পারে নাই। 7 টাকা মাহিনার চাকুরি আজও ঘুচিল না। ছাপোষা গরিব লোক, কি করিয়া কি হইবে তাহা সে ভাবিয়া পায় না। তবু সে কেন ভাবে রোজ এসব কথা এই চূর্ণী নদীর ধারে বসিয়া? ভাবিতে বেশ লাগে, তাই ভাবে। তবে বয়স হইয়াছে বলিয়া দমিবার পাত্র সে নয়। 46 বছর এমন কিছু বয়স নয়। এখনও সে অনেক দিন বাঁচিবে। কাজে উৎসাহ তাহার আছে। হোটেল খুলিতে পারিলে সে দেখাইয়া দিবে কি করিয়া সুনাম করিতে পারা যায়। হোটেল খুলিয়া মরিয়া গেলেও তাহার দুঃখ নাই। সময় হইয়া গেল, আর বেশিক্ষণ বসিয়া থাকা চলিবে না। পদ্মঝি এতক্ষণে উনুনে আঁচ দিয়াছে। দেরি করিয়া গেলে তাহার মুখ নাড়া খাইতে হইবে। আর কি লাগানি ভাঙানি কর্তার কাছে লাগাইয়াছে, সে নাকি গাঁজা খায়, অথচ সে গাঁজা ছোঁয় না কম্মিনকালে। ফিরিবার পথে ছোট বাজারে রাধাবল্লভতলা। হাজারি ঠাকুর প্রতিদিন এখানে এই সময় ভক্তি ভরে প্রণাম করিয়া যায়। বাবা রাধাবল্লভ, তোমার চরণে পড়ে আছি ঠাকুর, মনোবাঞ্ছা পূর্ণ করো। পদ্মঝির ঝাঁটা খেতে আর পারি নে। ওই কর্তাবাবুর হোটেলের পাশে পদ্মঝিকে দেখিয়ে দেখিয়ে যেন হোটেল খুলতে পারি। হোটেলে ফিরিয়া দেখিল রতন ঠাকুর এখনও আসে নাই। পদ্মঝি উনুনে আঁচ দিয়া কোথায় গিয়াছে। বেচু চক্রবর্তী দিবানিদ্রা হইতে উঠিয়া বাসা হইতে ফিরিয়াই হাজারিকে ডাক দিলেন। শোনো, আজ আমাদের এখানে কজন বাবু মাংস খাবেন, ফিস্টি করবেন। তারা আমায় আগাম দামও দিয়ে গেলেন, যাতে সকাল সকাল চুকে যায় তার ব্যবস্থা করবে। ওরা মুর্শিদাবাদের গাড়িতে আবার চলে যাবেন। মনে থাকবে তো? রতন এখনো আসেনি? হাজারির দুঃখ হইল। বেচু চক্রবর্তী কথা তাহাকে কেন বলিল না যে তাহার হাতের রান্না খুব ভালো, অতএব সে যেন নিজেই মাংস রাঁধে। কখনো ইহারা তাহার রান্না ভালো বলে না সে জানে, অথচ এই রান্না শিখিতে সে কি পরিশ্রমী না করিয়াছে। রান্না কি করিয়া ভালো শিখিল সে এক ইতিহাস। হাজারির মনে আছে, তাহাদের এড়োশোলা গ্রামে একজন সেকালের প্রাচীনা ব্রাহ্মণ বিধবা থাকিতেন। তখন হাজারির বয়স 9-10 বছর। রান্নায় তার শুধু সাধারণ ধরনের সুখ্যাতি নয়, অসাধারণ সুনামও ছিল। গ্রামের বাহিরেও অনেক জায়গায় লোকে তার নাম জানিত। হাজারির মা তাকে বলিল, খুড়িমা, আপনার তো বয়স হয়েছে, কবে চলে যাবেন? আপনার গুণ আমাকে দিয়ে যান, চিরকাল আপনার নাম করব। তিনি বলেন, আচ্ছা, তোকে বউ একটা জিনিস দিয়ে যাব,
কি করে নিরামিষ চচ্চড়ি রাঁধতে হয় সেটাই তোকে দিয়ে যাব। সেই বৃদ্ধা হাজারির মাকে ওই একটিমাত্র জিনিস শিখাইয়াছিলেন, এবং সেই একটি জিনিস রাঁধিবার গুণেই হাজারের মায়ের নাম ওদিকের ৮-১০খানা গ্রামে প্রসিদ্ধ ছিল। শুনিতে অতি সামান্য জিনিস, নিরামিষ চচ্চড়ি। ওর মধ্যে আছে কি? কিন্তু এ কথার জবাব পাইতে হইলে হাজারের মায়ের হাতের নিরামিষ চচ্চড়ি খাইতে হয়। দুঃখের বিষয়, তিনি আর বাঁচিয়া নাই, ও বৎসর দেহ রাখিয়াছেন। হাজারি মায়ের রন্ধন প্রতিভা উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছে। মাছ মাংস সবই রাঁধে ভালো, কিন্তু তার হাতের নিরামিষ চচ্চড়ি এত চমৎকার যে বেচু চক্রবর্তীর হোটেলে একবার যে খাইয়া যায় সে আবার ঘুরিয়া সেখানেই আসে। রেল বাজারেতে অতগুলো হোটেল রহিয়াছে, সে আর কোথাও যাইবে না। আজও মাংস রাঁধিবার ভার তাহারই উপর পড়িল। খদ্দেরেরা মাংস খাইয়া খুব তারিফও করিতে লাগিল, কিন্তু আসলে তাহাতে হাজারের ব্যক্তিগত লাভ বিশেষ কিছুই নাই, খদ্দেরের মুখের প্রশংসা ছাড়া। পদ্মঝি তাহাকে একটা উৎসাহের কথাও বলিল না, বেচু চক্রবর্তীও তাই। অনেক রাত্রে সে খাইতে বসিল। এত যে ভালো করিয়া নিজের হাতে রান্না মাংস, তাহা নিজের জন্য তখন আর কিছুই নাই। যাহা ছিল কর্তাবাবু নিজের বাসায় পাঠাইয়া দিয়াছেন। তারপরেও সামান্য কিছু যা অবশিষ্ট ছিল পদ্মঝি চাটিয়া পুটিয়া লইয়া গিয়াছে। খাইবার সময় রোজই এমন মুশকিল ঘটে, তাহার জন্য বিশেষ কিছুই থাকে না। এক একদিন ভাত পর্যন্ত কম পড়িয়া যায়, মাছ মাংস তো দূরের কথা। বয়স ৪৬ হইলেও হাজারি খাইতে পারে ভালো, খাইতে ভালোও বাসে, কিন্তু খাইয়া অধিকাংশ দিনই তার পেট ভরে না। রাতে 12:30, কর্তাবাবু হিসাব মিলাইয়া চলিয়া গিয়াছেন। হোটেলে সে আর মতি চাকর ছাড়া আর কেহ থাকে না। পদ্মঝি অনেকক্ষণ চলিয়া গিয়াছে, রাত 10টার পর সে থাকে না কোনো দিনই। মতি চাকর বলিল, চলো, ছোট বাজারে যাত্রা হচ্ছে, শুনতে যাবে বামুন ঠাকুর? এত রাতে যাত্রা? পাগল আর কি, সারাদিন খেটে আবার ওসব শখ থাকে? আমি যাব না, তুই যাস তো যা, এসে ভাড়ার ঘরের জানালায় টোকা মারিস, দৌড় খুলে দেব। মতি চাকর ছোকরা মানুষ, তাহার শখও বেশি, সে চলিয়া গেল। মতি যাইবার কিছুক্ষণ পরে কে একজন বাহির হইতে দরজা ঠেলিল। হাজারি উঠিয়া গিয়া দরজা খুলিয়া পাশের হোটেলের মালিক খোদ যদু বাড়ুজ্যেকে দরজার বাহিরে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। যদু বাড়ুজ্যের হোটেলের সঙ্গে তাহাদের রেশারেশি করিয়া কারবার চলে। তিনি এত রাত্রে এখানে কি মনে করিয়া? কখনো তো আসে না। হাজারির মন সম্ভ্রমে পূর্ণ হইয়া গেল। যদু বাড়ুজ্যেও একটা হোটেলের কর্তা, সুতরাং হাজারির কাছে সেও তার মনিবের সমান দরের লোক, একরকম মনিবই। যদু বাড়ুজ্যে বলিল, আর কে আছে ঘরে? যদুর আসিবার উদ্দেশ্য বুঝিতে না পারিয়া হাজারি ততক্ষণে মনে মনে আকাশ পাতাল ভাবিতেছিল। বিনীতভাবে বলিল, কেউ নেই বাবু, আমিই আছি। মতি ছিল, ছোট বাজারে যাত্রা। যদু বাড়ুজ্যে বলিল, চলো ঘরের মধ্যে বসি, তোমার সঙ্গে কথা আছে। ঘরের মধ্যে ঢুকিয়া যদু বাড়ুজ্যে বেচু চক্রবর্তীর গদিতে বসিয়া একবার চারিদিকে চাহিয়া লইয়া বলিল, তুমি এখানে কত পাও ঠাকুর? আজ্ঞে 7 টাকার খোরাকি। কাপড় চোপড় দেয়? আজ্ঞে বছরে 2খানা কাপড়। যদু বাড়ুজ্যে কাশিয়া গলা পরিষ্কার করিয়া বলিল, শোনো, আমার হোটেলে তুমি কাজ করতে যাবে, তোমায় 10 টাকার খোরাকি দেব, বছরে 3খানা কাপড় পাবে, ধোপা নাপিত তেল তামাক। যাবে? হাজারি দস্তুর মতো অবাক হইয়া গিয়াছিল। কিছুক্ষণ সে কথা বলিতে পারিল না। তারপর বলিল, বাবু, এখন তো কিছু বলতে পারি নে, ভেবে বলবো। ভেবে বলা বলি আর কি, আমার যে কথা সেই কাজ। তুমি কাল থেকে এ হোটেল ছেড়ে আমার হোটেলে চলো, কাল থেকে আমি নিতে রাজি। তবে হ্যাঁ, বেচু চক্রবর্তীর সঙ্গে আমি অসরস করতে চাই নে, সেও ব্যবসাদার, আমিও ব্যবসাদার। হাজারির মাথা যেন ঘুরিয়া উঠিল। কেহ দেখিতেছে না তো? পদ্মঝি কোথাও আড়ি পাতিয়া নাই তো? সে তাড়াতাড়ি বলিল, এখন আমি কোনো কথা বলতে পারবো না বাবু, কাল ভেবে বলবো, কাল রাত্রিরে এমন সময় আসবেন। যদু বাড়ুজ্যে চলিয়া গেল।
হাজারি গাঁজা খায় এ খবর একেবারে মিথ্যে নয়, তবে খায় খুব সঙ্গোপনে এবং খুব কম। আজ এ ব্যাপারের পরে সে এক কলিকা গাঁজা না সাজিয়া পারিল না। সংসারে কেহ এ পর্যন্ত তাহাকে ভালো লোক বা ভালো রাধে বলিয়া খাইবার সঙ্গে সঙ্গে তাহার পুরস্কার দিতে চায় নাই। খদ্দেরের মুখে ফাঁকা কথায় পেট ভরে না তো। যদুবাবু নিজে বাড়ি বহিয়া আসিয়াছেন, তাহাকে 10 টাকা মাহিনার চাকরি, মায়ে খোরাকি ধোপা নাপিত দিতে। এতদিন রানাঘাটের বাজারে আছে, কখনো কাহারও সঙ্গে মেশে না, সে মিশিতে ভালোও বাসে না। তাহার জীবনের আশা যেটা, সেটা 10 জনের সঙ্গে মিশিয়া আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে পূর্ণ হবে না। তাহাকে খাটিতে হইবে, বাজার বুঝিতে হইবে, হিসাব রাখা শিখিতে হইবে, একটা ভালো হোটেল চালাইবার যাহা কিছু সুলুক সন্ধান সব সংগ্রহ করিতে হইবে। সংসারে উন্নতি করিতে হইলে, দেশের কাছে বড় মুখ দেখাইতে হইলে, পরের মুখে নিজের নাম শুনিতে হইলে চেষ্টা চাই, খাটুনি চাই। আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়ালে কিংবা মতি চাকরের মতো ছোট বাজারের বারোয়ারির যাত্রা শুনিয়া বেড়াইলে কি হইবে? অনেক রাত, মাথা গরম হইয়া গিয়াছে, ঘুম আসার নামটি নাই। দরজায় খটখট শব্দ হইল। হাজারি উঠিয়া দরজা খুলিল। সে আগেই বুঝিয়াছিল মতি চাকর ফিরিয়াছে। মতি ঘরে ঢুকিয়া বলিল, এখনো ঘুমাওনি ঠাকুর, এখনো জেগে যে? হাজারি গাঁজার কলিকা লুকাইয়া রাখিয়া তবে মতিকে দরজা খুলিয়া দিতে গিয়াছিল। বলিল, যে গরম, ঘুম আসবে কি? সারাদিন আগুনের তাতে যাত্রা দেখলি নে? মতি বলল, যাত্রার আসরে জায়গা নেই, লোক ভর্তি, ফিরে এলাম। চলো এক জায়গায়, যাবে ঠাকুর মশাই? কোথায়? পাড়ার মধ্যে। চলো না, ঘুম যখন নেই একটু ঘুরেই না হয়ে এলে। তোমার তো কোনোদিন কোথাও। হাজারি বলিল, তোরা ছেলে ছোকরা, আমার বয়স 46, আমি তোর বাপের বয়সের মানুষ, আমার সঙ্গে ওসব কথা কেন? তোর ইচ্ছে, যা বুঝিস করগে যা। বাবুর কাছে কি পদ্মদিদির কাছে কিছু বলো না ঠাকুর মশাই, দোহাই, দুটি পায়ে পড়ি। আশ্চর্য এই যে মতির এই কথা হাজারির মনে এক নতুন ধরনের ভাবনা আনিয়া দিল। তাহার উচ্চাশা আছে, মতির মতো রাতে বেড়াইয়া ফুর্তি করিয়া সময় নষ্ট করিলে ভগবান তাহাকে দয়া করিবেন না। মতি কি ভাবিয়া আর বাহিরে গেল না। বাসনের ঘরে, হোটেলের পিতল কাঁসার থালাবাটি রান্নাঘরের পাশে সিন্ধুকে থাকে। মাজা ঘষার পর রোজ রাত্রে বেচু চক্রবর্তী নিজে দাঁড়াইয়া থাকিয়া সেগুলো গুনিয়া সিন্ধুকে তুলিয়া রাখেন। সিন্ধুকে তুলিয়া রাখিয়া চাবি নিজে সঙ্গে করিয়া লইয়া যান। গিয়া শুইয়া পড়িল। হাজারিও বাসনের ঘরে শোয়। আজ সে বাহিরের গদির মেঝেতে তাহার পুরনো মাদুরখানা পাতিয়া শুইল। না, যদুবাবুর হোটেলে সে যাইবে না। হোটেলের রাঁধুনিগিরি সব জায়গায় সমান। এ হোটেলে আছে পদ্ম, ও হোটেলে হয়তো আবার কে আছে কে জানে। তাছাড়া বেচুবাবু তাহার 5 বছরের অন্নদাতা। লোভে পড়িয়া এতদিনের অন্নদাতাকে ত্যাগ করিয়া যাওয়া ঠিক নয়। সে নিজে হোটেল খুলিবে, এই তো তাহার লক্ষ্য। রাঁধুনিবৃত্তি যতদিন করিতে হয় এই হোটেলেই করিবে, অন্য কোথাও যাইবে না। তাহার পর রাধাবল্লভ দয়া করেন, তখন অন্য কথা। পরদিন খুব সকালে পদ্মঝি আসিয়া ডাকিল, ও ঠাকুর, দোর খোলো, এখনো ঘুম? বাবা, কুম্ভকর্ণকে হার মানালে তোমরা। হাজারি তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া ছেঁড়া মাদুরখানা গুটাইয়া রাখিয়া দোর খুলিয়া দিল। একটু পরেই বেচু চক্রবর্তী আসিলেন। দরজায় গদিতে ও ক্যাশবাক্সে গঙ্গাজলের ছিটা দিয়া, ক্যাশবাক্সের ডালার উপরটা সামান্য একটু গঙ্গাজল দিয়া মার্জনা করিয়া লইয়া পদ্মঝিকে বলিলেন, ধুনো দে, বেলা হয়ে গেল, আজ হাটবার, ব্যাপারীদের ভিড় আছে, শিগগির করে আঁচ দে। আর সেদিনকার মতো পচা দইটই আনিস নে বাপু, ওতে নাম খারাপ হয়ে যায়। শেষকালে স্যানিটারি বাবুর চোখে পড়ে যাব, দরকার কি? ব্যাপারীরা সাধারণত পাড়াগাঁয়ের চাষা লোক। তাহারা দই খাইতে পছন্দ করে বলিয়া প্রতি হাটবারে তাহাদের জন্য কয়েক হাঁড়ি দইয়ের বরাদ্দ আছে। এ দই পদ্মঝি তাহার নিজের ঘরে পাতিয়া হোটেলে বিক্রি করিয়া 2 পয়সা লাভ করিয়া থাকে, এবং সে যে প্রথম শ্রেণীর জিনিস সরবরাহ করে না তাহা বলাই বাহুল্য। পদ্মঝি মুখ ঘুরাইয়া বলিল, বাবু, আপনার যত সব অনাছিষ্টি কথা,
দই পচা না ঘন্ট? কে বলছে দই পচা? ওই মুখ পোড়া হাজারি ঠাকুর তো। ওর ছেঁড়াদ্দর চাল যদি আজ। হাজারি ঠাকুর কথাটা বলিয়াছিল বটে, তবে সে দই পচা কি তাজা তাহা বলে নাই। বলিয়াছিল, ব্যাপারী খদ্দেররা বলা বলি করিতেছিল, এরকম খারাপ দই খাইতে দিলে তারা 14 পয়সার জায়গায় 12 পয়সার বেশি খোরাকি দিবে না। পদ্মজি রান্নাঘরের চৌকাঠে পা দিয়া ঝাঁঝালো ঝগড়ার সুরে বলিল, বলি, ও ঠাকুর, দই পচা তোমাকে কে বলেছে? হাজারি আমতা আমতা করিয়া বলিল, ওই সাধু মণ্ডল আর তার ভাইপো রোজ হাটেই তো এখানে খায়, ওরাই বলছিল। বলছিল? তোমার গলা ধরে বলতে গিয়েছে ওরা? তোমার মতন হিংসুক কুচুটে লোক আমি তো দেখিনি। আমি দই দিই বলে তুমি হিংসায় বুক ফেটে মরে যাচ্ছ, সে কি আমি বুঝি নে? তোমার শখের কুসুম গয়ালিনীর ছাপবাক্সে পয়সা না উঠলে কি আর তোমার মনে শান্তি আছে? গাঁজাখোর মুড়ুই পোড়া বামুন কোথাকার। হাজারি জিভ কাটিয়া বলিল, ছি ছি, কি যে বলো পদ্মদিদি, তার ঠিক নেই। কুসুমের বাপের বাড়ি আমাদের গায়ে, আমার জ্যাঠা বলে ডাকে, আমি তাকে মেয়ে বলি, তার নামে অমন কথা বললে তোমার পাপ হবে না? ইহার উত্তরে পদ্মঝি যাহা বলিল তাহা ছাপার অক্ষরে প্রকাশ করা যায় না। হাজারির চোখে প্রায় জল আসিল। কুসুমকে সে সত্যিই মেয়ের মতন স্নেহ করে। তাহাদের গ্রামের রসিকলাল ঘোষের মেয়ে, রানাঘাটে তাহার শ্বশুর বাড়ি, অল্প বয়সে বিধবা হইয়াছে, এখন দুধ বেচিয়া দই বেচিয়া ছোট ছোট দুটি ছেলেকে মানুষ করে। এক শাশুড়ি ছাড়া শ্বশুর বাড়িতে কেহ নাই। হঠাৎ একদিন পথে দুজনের দেখা। জ্যাঠামশাই যে, দাঁড়ান, একটু পায়ের ধুলো দিন। আপনি এখানে কোথায়? আরে কুসুম, কোত্থেকে তুই এখানে? এই তো আমার শ্বশুর বাড়ি, ছোট বাজারের মন্দিরের গায়ে। আপনি কি আজ বাড়ি থেকে এসেছেন? না রে, আমি রেলবাজারে হোটেলে কাজ করি, আজ মাস 6-7 আছি। বিদেশে একই গ্রামের মানুষ দেখিয়া দুজনেই খুব খুশি হইল। সেই হইতে কুসুম হাজারি ঠাকুরের হোটেলে দুধ দই বেচিতে গিয়াছে। গরিব বলিয়া হাজারি ঠাকুর অনেকবার লুকাইয়া হোটেল হইতে রাঁধা ভাত তরকারি থালা করিয়া বাড়িয়া দিয়াছে। দুধ দই বেচিয়া ফিরিবার সময় কুণ্ডুদের পাটের আড়তের গলিটায় দাঁড়াইয়া কুসুম থালা লইয়া গিয়াছে। ইহাদের মেলামেশা ও ঘনিষ্ঠতা পদ্মঝির চোখ এড়ায় নাই, সুতরাং সে বলিতেই পারে। দুপুরের পর হাজারি প্রতিদিনের মতো চূর্ণির ধারে যাইতেছে, এমন সময় কুসুমের সঙ্গে দেখা হইল। কুসুম দুধের ভাঁড় হাতে ঝুলাইয়া বাড়ি ফিরিতেছিল। তাহার বয়স 24-25, বেশ স্বাস্থ্য, রং শ্যামবর্ণ, মুখশ্রী বেশ শান্ত। হাজারি বলিল, বাড়ি ফিরছিস এত বেলায় যে? কুসুম বলিল, জ্যাঠামশায়, বড্ড দেরি হয়ে গেল। নিজের তো দুধ নেই, কায়েতপাড়া থেকে দুধ আনি, তবে বিক্রি করি, তবে বাড়ি ফিরি। আসুন না আমাদের বাড়ি। না, এখন আর কোথায় যাব? তুই যা, খাবি দাবি। কুসুম কিছুতেই ছাড়ে না, বলিল, আমার খাওয়া দাওয়া জ্যাঠামশাই, শাশুড়ি রেঁধে রেখে দিয়েছে, গিয়ে খাবো। কতক্ষণ লাগবে? আসুন না। হাজারি অগত্যা গেল। 6 চালা একখানা বড় ঘর, সেখানেতে কুসুমের শাশুড়ি থাকে, আর একখানা ছোট 4 চালা ঘরে কুসুম ছেলে দুটি লইয়া থাকে। শাশুড়ির সহিত কুসুমের খুব সদ্ভাব নাই। কুসুম নিজের ঘরে হাজারিকে লইয়া গিয়া বসাইল। ঘরের মধ্যে একখানা তক্তপোষ, পুরু কাঁথা পাতিয়া সুন্দর পরিপাটি বিছানা তাহার উপরে। তক্তপোষের নিচে বালি দেয়া 8 বছরের আলু। এক কোণে কতকগুলি হাঁড়িকুড়ি ও একটা বড় জ্বালা। বাঁশের আলনাতে কতকগুলি লেপ কাঁথা বাঁধা। একটা জলচৌকিতে খান কতক পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পিতল কাঁসার বাসন। ঘর দেখিয়া হাজারির মনে হইল কুসুম বেশ সাজাইয়া রাখিতে জানে জিনিসপত্র। কুসুম বলিল, পান খাবেন জ্যাঠামশায়? দে একটা। আর তুই খেতে যা, বেলা অনেক হয়েছে। কিন্তু কুসুমের দেখা গেল খাওয়ার সম্বন্ধে কোনো তাড়া নেই। হাজারিকে পান দিয়া সেই যে হাজারির সামনে মেঝেতে বসিয়া গল্প করিতে লাগিল, প্রায় ঘণ্টাখানেক হইয়া গেল। সে নড়িবার নামও করে না দেখিয়া হাজারি ব্যস্ত হইয়া পড়িল। বলিল, তুই খেতে যা না।
আমি যাই, আবার উনুনে আঁচ দিতে হবে সকাল সকাল। কুসুম বলিল, যাচ্ছি এবার। বলিয়া আর যায় না। আরও 1 ঘণ্টা কাটিয়া গেল। কুসুম আর যায় নাই। বাবা মারা গিয়াছে। ভাইয়েরা গরিব বলিয়া হোক বা ভাই বউদের জন্যই হোক, তাহাকে বাপের বাড়িতে কেহ লইয়া যায় না। নিজে 2-1 বার গিয়াছিল, বেশি দিন টিকিতে পারে নাই। ভাই বউদের ব্যবহার ভালো নয়। হাজারির সঙ্গে কুসুম সেই সব কাহিনীই বলিতে লাগিল। ছেলেবেলায় গ্রামে পথে পথে কি করিয়াছিল সেই বিষয়ে কথাও তাহার আর ফুরায় না। এখানে ছোলার শাক পয়সা দিয়ে কিনতে হয়। আমাদের গাঁয়ে যুগিপাড়ার মাঠে আমরা ছোলার শাক তুলতে যেতাম জ্যাঠামশাই। একবার, তখন আমার বয়স 9 বছর, আমি আর সাধু কুমোরের মেয়ে আদর, আমরা দুজনে গিয়েছি ছোলার শাক তুলতে। একটা মিনসে দেখি জ্যাঠামশাই ছোলার খেতে বসে কচি ছোলা তুলে তুলে খাচ্ছে। আমাদের না দেখে দৌড় দৌড় ভীষণ দৌড়। আমরা তো হেসে বাঁচিনি, ভেবেছে বুঝিয়ে আমাদের ক্ষেত। বলিয়া কুসুম মুখে কাপড় দিয়া হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে। আর কি হাজারি দেখিল, ইহার ছেলে মানুষই গল্প শুনিতে গেলে ওদিকে আর হোটেলে যাইতে বিলম্ব হইবে। পদ্মঝি মুখ নাড়ার চোটে অতিষ্ঠ করিয়া তুলিবে। সে উঠিতে যাইতেছে। কুসুম বলিল, দাঁড়ান জ্যাঠামশাই, আপনার জন্য একটা জিনিস করে রেখেছি, আর সেইটা দেবার জন্যই আপনাকে নিয়ে এলাম। বলিয়া একটা কাপড়ের পুটুলি খুলিয়া একখানা কাঁথা বাহির করিয়া হাজারির সামনে মেলিয়া ধরিয়া বলিল, কেমন হয়েছে কাঁথাখানা? বাহ, বেশ হয়েছে রে। কুসুম কাঁথাখানি পাঠ করিতে করিতে হাসি মুখে বলিল, আপনি এখানে রাত্রে পেতে শোবেন। আপনি শুধু মাদুরের উপর শুয়ে থাকেন হোটেলে। আমার অনেক দিনের ইচ্ছে একখানা কাঁথা আপনাকে সেলাই করে দেব। তা 2-3 মাস ধরে একটু একটু করে এখানা আজ দিন 5-6 হলো শেষ হয়েছে। হাজারি ভারী খুশি হইল। কুসুমের বাবা রসিক ঘোষ প্রায় তাহার সমবয়সী। কুসুম তাহার মেয়ের সমান। একই গায়ের লোক। তাহা হইলেও কি সবাই করে? গায়ে তো কত লোক আছে। মুখে বলিল, বেঁচে থাক মা, মেয়ে না হলে বাপের জন্য এত আত্মী দেখায় কে? ভারী চমৎকার কথা। আমি পেতে শুয়ে বাঁচব এখন। ভারী চমৎকার কথা। বেশ বেশ। কুসুম বলিল, জ্যাঠামশাই, আপনি তো বললেন মেয়ে না হলে কে করে, কিন্তু আমিও বলছি বাবা না হলে হোটেল থেকে নিজের মুখের ভাতের থালা কে মেয়েকে দেয় লুকিয়ে? শ্রাবণ মাসের সেই উদ্ভ্রান্ত বাদলায়। কুসুমের চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে সে বাঁ হাতে আঁচল দিয়া চোখ মুছিয়া চুপ করিয়া মাটির দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ পর বলিল, মাথার উপর ভগবান জানেন, আর কেউ জানে না আপনি আমার জন্য যা করেছেন। আপনি ব্রাহ্মণ, দেবতা, আমি ছোট জাতের মেয়ে। আমার ছোট মুখে বড় কথা সাজে না, তবে আমিও বলছি উপরের দেনেওয়ালা আপনাকে ভাতের থালার বদলে মোহরের থালা যেন দেন, আমিও যেন দেখে মরি। বলিয়াই সে আসিয়া হাজারির পায়ে গড় হইয়া গলায় আঁচল দিয়া প্রণাম করিল। সেদিন ছিল বেশ বর্ষা। হাজারি দেখিল হোটেলে গদির ঘরে অনেকগুলি ভদ্রলোক বসিয়া আছে। অন্যদিন এ ধরনের খদ্দের এ হোটেলে সাধারণত আসে না। হাজারি ইহাদের দেখিয়া একটু বিস্মিত হইল। বেচু চক্রবর্তী ডাকিল, হাজারি ঠাকুর, এদিকে এসো। হাজারি গদির ঘরে দরজায় আসিয়া দাঁড়াইলে ভদ্রলোকদের একজন বলিলেন, এই ঠাকুরটির নাম হাজারি? বেচু চক্রবর্তী বলিল, হাঁ বাবু, এরই নাম হাজারি। বাবুটি বলিলেন, এর কথাই শুনেছি। ঠাকুর, তুমি আজ বর্ষার দিনে আমাদের মাংস পোলাও রেঁধে ভালো করে খাওয়াতে পারবে? তোমার আলাদা মজুরি যা হয় দেব। বেচু বলিল, ওকে আলাদা মজুরি দেবেন কেন বাবু? আপনাদের আশীর্বাদে আমার হোটেলের নাম অনেক দূর অবধি লোকে জানে। ও আমারই ঠাকুর, ওকে কিছু দিতে হবে না। আপনারা যা হুকুম করবেন তাও করবে। এমন সময় পদ্মঝি বেচু চক্রবর্তীর ডাকে ঘরে ঢুকিল। বেচু চক্রবর্তী কিছু বলিবার পূর্বে জনৈকবাবু বলিল, ঝি, আমাদের একটু চা করে খাওয়াও তো এই বর্ষার দিনটাতে। না হয় কোনো দোকান থেকে একটু এনে দাও। বুঝলেন চক্রবর্তী মশাই, আপনার হোটেলের নাম অনেক দূর পর্যন্ত যে গিয়েছে বললেন, সে কথা মিথ্যে নয়। আমরা যখন আজ শিকারে বেরিয়েছি তখন আমার পিস্তুত ভাই বলে দিয়েছিল,
রানাঘাট যাচ্ছ? শিকার করে ফেরবার পথে রেলবাজারের বেচু চক্রবর্তীর হোটেলের হাজারি ঠাকুরের হাতে মাংস খেয়ে এসো। তাই আজ সারাদিন জলায় আর বিলে পাখি মেরে বেরিয়ে বেরিয়ে ভাবলাম ফিরবার গাড়ি তো রাত 10টায়, তা এই বর্ষার দিনে গরম গরম মাংস একটু খেয়েই যাই। মজুরি কেন দেব না চক্রবর্তী মশাই? ও আমাদের রান্না করুক, আমরা ওকে খুশি করে দিয়ে যাব, ওর জন্যই তো এখানে আসা। কথা শুনিয়া হাজারি অত্যন্ত খুশি হইয়া উঠিল। আরও সে খুশি হইল এই ভাবিয়া যে চক্রবর্তী মশাইয়ের কানে কথাগুলি গেল তাহার চাকুরির উন্নতি হইতে পারে। মনিবের সুনজরে পড়িলে কি না সম্ভব। খুশির চোটে সে লক্ষ্যই করিল না যে পদ্মঝি তাহার প্রশংসা শুনিয়া এদিকে হিংসায় নীল বর্ণ হইয়া উঠিয়াছে। বাবুরা হোটেলের ওপর নির্ভর করিল না, তাহারা জিনিসপত্র নিজেরাই কিনিয়া আনিল। হাজারি ঠাকুর মাংস রাঁধিবার একটি বিশেষ প্রণালী জানে। মাংসে একটুকু জল না দিয়া নেপালি ধরনের মাংস রান্নার কায়দা সে তাহাদের গ্রামের নেপাল ফেরত ডাক্তার শিবচরণ গাঙ্গুলির স্ত্রীর নিকট অনেক দিন আগে শিখিয়াছিল। কিন্তু হোটেলে দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে মাংস কোনো দিনই থাকে না। তবে বাঁধা খরিদ্দারগণের মনতুষ্টির জন্য মাসে একবার বা দুবার মাংস দেওয়ার ব্যবস্থা আছে বটে। সে রান্নার মধ্যে বিশেষ কৌশল দেখাতে গেলে চলে না বা হাজারির ইচ্ছেও করে না। যেমন ভালো শ্রোতা না পাইলে গায়কের ভালো গান করিতে ইচ্ছে করে না, তেমনি হাজারি ঠিক করিল পদ্মঝি তাহাকে দুই চক্ষু পাড়িয়া যেমন দেখিতে পারে না, তেমনি আজ মাংস রাঁধিয়া সকলের বাহবা লইয়া পদ্মঝির চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিবে তাহাকে যত ছোট মনে করেও তত ছোট সে নয়। সেও মানুষ, সে অনেক বড় মানুষ। ভালো জোগাড় না দিলে ভালো রান্না হয় না। পদ্মঝি জোগাড় দিবে না এ জানা কথা। হোটেলের অন্য উড়ে বামনটিকে বলিতে পারা যায় না, কারণ সেই হোটেলের সাধারণ রান্না রাঁধিবে। একবার ভাবিল কুসুমকে আনব, পরক্ষণেই স্থির করিল তার দরকার নেই। লোকে কে কি বলিবে, পদ্মঝি তো বটি পাতিয়া কুটিবে কুসুমকে। যাক, নিজেই যাহা হয় করিয়া লইবে। এখন বেলা হইয়াছে। হাজারি বাজার হইতে কেনা তরিতরকারি মাংস নিজেই কুটিয়া বাছিয়া লইয়া রান্না চাপাইয়া দিল। বর্ষাও যেন নামিয়াছে হিমালয় পাহাড় ভাঙিয়া, কাঠগুলো ভিজিয়া গিয়াছে। মাংস সে কয়লার জালে রাঁধিবে না, তাহার সে বিশেষ প্রণালীর মাংস রান্না কয়লার জালে হইবে না। সব রান্না শেষ হইতে বেলা 2টা বাজিয়া গেল। তারপরে খরিদ্দার বাবুরা খাইতে বসিল। মাংস পরিবেশন করিবার অনেক পূর্বেই ওস্তাদ শিল্পীর গর্ব ও আত্মপ্রত্যয়ের সহিত হাজারি বুঝিয়াছে আজ যে ধরনের মাংস রান্না হইয়াছে ইহাদের ভালো না লাগিয়া উপায় নাই, হইলও তাই। বাবুরা বেচু চক্রবর্তীকে ডাকাইলেন। হাজারি ঠাকুরের সম্বন্ধে এমন সব কথা বলিলেন যে বেচু চক্রবর্তীও যেন অস্বস্তি বোধ করিতে লাগিল সে কথা শুনিয়া। চাকরকে ছোট করিয়া রাখিয়া মনিবের সুবিধা আছে, তাহাকে বড় করিলেই সে পাইয়া বসিবে। যাইবার সময় একজন বাবু হাজারিকে আড়ালে ডাকিয়া বলিলেন, তুমি এখানে কত পাও ঠাকুর? 7 টাকা আর খাওয়া পড়া। এই 2 টাকা তোমাকে আমরা বকশিস দিলাম। চমৎকার রান্না তোমার। যখন আবার এদিকে আসব তুমি আমাদের রেঁধে খাওয়াইও। হাজারি ভারী খুশি হলো। বকশিস ইহারা হয়তো কিছু দেবেন সে আশা করিয়াছিল বটে, কিন্তু 2 টাকা দিবেন তা সে ভাবে নাই। যাইবার সময় বেচু চক্রবর্তীর সামনে বাবুরা হাজারি রান্নার আরেক দফা প্রশংসা করিয়া গেলেন। আর একবার শীঘ্রই শিকারে আসিবেন এদিকে। তখন এখানে আসিয়া হাজারি ঠাকুরের হাতের মাংস না খাইলে তাহাদের চলিবেই না। বেশ হোটেল করেছেন চক্রবর্তী মশাই। বেচু চক্রবর্তী বিনীতভাবে কাঁচুমাচু হইয়া বলিল, আজ্ঞে বাবু মশাইরা রাজশই লোক, সব দেখতে পাচ্ছেন, সব বুঝতে পাচ্ছেন। এই রানাঘাট রেলবাজারে হোটেল আছে অনেকগুলো, কিন্তু আপনাদের মতো লোক যখনই আসেন সকলেই দয়া করে এই গরিবের কুড়োতেই পায়ের ধুলা দিয়ে থাকেন। তা আসবেন যখন আপনাদের ইচ্ছা হয়, আগে থেকে একখানা চিঠি দেবেন, সব মজুদ থাকবে আপনাদের জন্য। বলবেন কলকাতায় ফিরে 2-4 জন আলাপি লোককে, যাতে এদিকে এলে তারাও এখানে এসে ওঠেন। বাবু, তা আমার বামুনের মজুরিটা? কত মজুরি দেব?
তা দিন বাবু, একবেলার মজুরি ৮ আনা দিন। বাবুরা আরও ৮ আনা পয়সা বেচুর হাতে দিয়া চলিয়া গেলেন। বেচু হাজারি ঠাকুরকে ডাকিয়া বলিল, ঠাকুর, আজ আর বেরিয়েও না কোথাও, বেলা গিয়েছে। উনুনে আজ আর একটু পরেই দিতে হবে। পদ্ম কোথায়? পদ্ম দিদি থালা বাসন বার করছে, ডেকে দেব? পদ্মঝি আজ যে মুখ ভার করিয়া আছে, হাজারি তাহা বুঝিয়াছিল। আজ হোটেলে সকলের সামনে তাহার প্রশংসা করিয়া গিয়াছে বাবুরা, আজ আর কি তাহার মনে সুখ আছে? পদ্মঝির মনতুষ্টি করিবার জন্য তাহার ভাতের থালায় হাজারি বেশি করিয়া ভাত তরকারি এবং মাংস দিয়াছিল। পদ্মঝি কিছুমাত্র প্রসন্ন হইয়াছে বলিয়া মনে হইল না, মুখ যেমন ভার তেমনই রহিল। ভাতের থালা উঠাইয়া লইয়া পদ্মঝি হঠাৎ প্রশ্ন করিল, রাধা মাংস আর কতটা আছে ঠাকুর? বলিয়াই ডেকচির দিকে চাহিল। এমন চমৎকার মাংস কুসুমের বাড়ি কিছু দিয়া আসিবে ভাবিয়া ডেকচিতে ১.৫ পোয়া আন্দাজ মাংস হাজারি রাখিয়া দিয়াছিল। পদ্মঝি কি তাহা দেখিতে পাইল? সে ব্রাহ্মণের বিধবা নয়, মাছ মাংস খাইতে তাহার আপত্তি নাই। পদ্ম দেখিয়াছে বুঝিয়া হাজারি বলিল, সামান্য একটু আছে। কি হবে ওটুকু? আমায় দাও না, আজ আমার ভাগ্নি জামাই আসবে। তুমি তো মাংস খাও না। কুসুমের জন্য রাখা মাংস পদ্মঝিকে দিতে হইবে, যার মুখ দেখিতে ইচ্ছা করে না হাজারির। হাজারি মাংস খায় না তাহা নয়, হোটেলে মাংস রান্না হইলেই হাজারি নিজের ভাগের মাংস লুকাইয়া কুসুমকে দিয়া আসে, নিজেকে বঞ্চিত করিয়া। পদ্মঝি তাহা জানে, জানে বলিয়াই তাহাকে আঘাত করিয়া প্রতিশোধ লইবার ইচ্ছা উহার মনে জাগিয়াছে, ইহাও হাজারি বুঝিল। হাজারি বলিল, তোমায় তো দিলাম পদ্ম দিদি, একটুখানি পড়ে আছে ডেকচির তলায়, ওটুকু আর তুমি কি করবে? কি করব বললুম, তা তোমার কানে গেল না? ভাগ্নি জামাই এসে শুনলে না? যা দিলে অতটুকুতে কি কুলোবে? ঢেলে দাও ওটুকু। হাজারি বিপন্ন মুখে বলিল, আমি একটু রেখে দিয়েছি, আমার দরকার আছে। পদ্মজি ঘুরিয়া দাঁড়াইয়া শ্লেষের সুরে বলিল, কি দরকার? তুমি তো খাও না, কাকে দেবে শুনি? হাজারি বলিল, দেব, ও একজন একটু চেয়েছে। কে একজন? আছে, ও সে তুমি জানো না। পদ্মজি ভাতের থালা নামাইয়া হাত নাড়িয়া বলিল, না, আমি জানি নে। তার কি আর জানি? আর সে জানাজানির আমার দরকার নাই। হোটেলের জিনিস তুমি কাউকে দিতে পারবে না, তোমায় অনেক দিন বলে দিয়েছি। বেশ, তুমি আমায় না দাও, চক্রবর্তী মশাই শালাও আজ কলকাতা থেকে এসেছে, তার জন্য মাংস বাটি করে আলাদা রেখে দাও, ওবেলা এসে খাবে এখন। আমি না পেতে পারি, সে হোটেলের মালিকের আপনার লোক, সে তো পেতে পারে। বেচু চক্রবর্তীর এই শালাকে হাজারি অনেকবার দেখিয়াছে। মাসের মধ্যে 10 দিন আসিয়া ভগ্নিপতির বাড়ি পড়িয়া থাকে, আর কালা পেড়ে ধুতি পরিয়া টেরি কাটিয়া হোটেলে আসিয়া সকলের উপর কর্তৃত্ব চালায়। কথায় কথায় ঠাকুর চাকরকে অপমান করে, চোখ রাঙায়, যেন হোটেলের মালিক সে নিজেই। তাহাদের গ্রামের মেয়ে দরিদ্রা কুসুম ভালোটা মন্দটা খাইতে পাওয়া তো দূরে থাকুক, অনেক সময় পেটের ভাত জুটাতেই পারে না। তাহার জন্য রাখিয়া দেওয়া এত যত্নের মাংস শেষকালে সেই চালবাজ বাটসাইখোর শালাকে দিয়া খাওয়াইতে হইবে, এ প্রস্তাব হাজারির মোটেও ভালো লাগিল না। কিন্তু সে ভালো মানুষ এবং কিছু ভীতু ধরনের লোক, যাহাদের হোটেল তাহারা যদি খাইতে চায়, হাজারি তাহা না দিয়া পারে কি করিয়া? অগত্যা হাজারিকে পদ্মঝিয়ের সামনে বড় জামবাটিতে ডেকচির মাংসটুকু ঢালিয়া রান্নাঘরের কুলুঙ্গিতে রেকাপি চাপা দিয়া রাখিতে হইল। সামান্য একটু বেলা আছে, হাজারি সেটুকু সময়ের মধ্যেই একবার নদীর ধারে ফাঁকা জায়গায় বেড়াইতে গেল। আজ তাহার মনে আত্মপ্রত্যয় খুব বাড়িয়া গিয়াছে। 2টি জিনিস আজ বুঝিয়াছে সে। প্রথম, ভালো রান্না সে ভুলিয়া যায় নাই, কলিকাতার বাবুরাও তাহার রান্না খাইয়া তারিফ করেন। দ্বিতীয়, পরের তাবে কাজ করিলে মানুষকে মায়া দয়া বিসর্জন দিতে হয়। আজ এমন চমৎকার রান্না মাংসটুকু সে কুসুমকে খাওয়াইতে পারিল না। খাওয়াইতে হইল তাহাদের দিয়া যাহাদের সে 2 চক্ষু পাড়িয়া দেখিতে পারে না। কুসুম যেদিন কাঁথাখানি দিয়াছিল, সেদিন হইতে হাজারির কেমন একটা অদ্ভুত ধরনের স্নেহ পড়িয়াছে কুসুমের ওপর।
বয়সে তো সে মেয়ের সমান বটেই, কাজও করিয়াছে মেয়ের মতোই। আজ যদি হাজারির হাতে পয়সা থাকিত, তবে সে বাপের স্নেহ কি করিয়া দেখাইতে হয় দেখাইয়া দিত। অন্য কিছু দেওয়া তো দূরের কথা, নিজের হাতে অমন রান্না মাংসটুকুই সে কুসুমকে দিতে পারিল না। ছেলেবেলাকার কথা হাজারির মনে হয়। তাহার মা গঙ্গাসাগর যাইবেন বলিয়া জোগাড় যন্ত্র করিতেছেন, পাড়ার অনেক বৃদ্ধা ও প্রৌঢ়া বিধবাদের সঙ্গে। হাজারি তখন 8 বছরের ছেলে। সেও ভীষণ বায়না ধরিল গঙ্গাসাগর সে না গিয়া ছাড়িবেই না। তাহার ঝুঁকি লইতে কেহই রাজি নয়। সকলেই বলিল, তোমার ও ছেলেকে কে দেখাশুনো করবে বাপু? অত ছোট ছেলে, আর সেখানে নানান ঝক্কি, তাহলে তোমার যাওয়া হয় না। হাজারির মা ছেলেকে ফেলিয়া গঙ্গাসাগরে যাইতে পারিলেন না বলিয়া তার যাওয়াই হইল না। জীবনে আর কখনোই তার সাগর দেখা হয় নাই। কিন্তু হাজারির মনে মায়ের এই স্বার্থত্যাগের ঘটনাটুকু উজ্জ্বল অক্ষরে লেখা হইয়া আছে। হাজারি ভাবিল, যাকগে, যদি কখনো নিজে হোটেল খুলতে পারি, তবে এই রানাঘাটের বাজারে বসেই পদ্মঝিকে দেখাবো তুই কোথায় আর আমি কোথায়। হাতে পয়সা থাকলে কালই না হোটেল খুলে দিতাম। কুসুমকে রোজ রোজ ভালো জিনিস খাওয়াবো আমার নিজের হোটেল হলে। কতকগুলি বিষয় সে যে খুব ভালো শিখিয়াছে, সে বেশ বুঝিতে পারে। বাজার করা হোটেলওয়ালার একটি অত্যন্ত দরকারি কাজ এবং শক্ত কাজ। ভালো বাজার করার ওপরে হোটেলের সাফল্য অনেকখানি নির্ভর করে, এবং ভালো বাজার করার মানেই হইতেছে সস্তায় ভালো জিনিস কেনা। ভালো জিনিসের বদলে সস্তা জিনিস, অথচ দেখিলে তাহাকে মোটেই খেলো বলিয়া মনে হইবে না, এমন দ্রব্য খুঁজিয়া বাহির করা। যেমন বাটা মাছ যেদিন বাজারে আকড়া, সেদিন 6 আনাসের রেল চালানি রাস মাসের পোনা কিনিয়া তাহাকে বাটা বলিয়া চালাইতে হইবে। হঠাৎ ধরা বেশ কঠিন, কোনটা বাটার পোনা কোনটা রাসের পোনা। পরদিন হাজারি চূর্ণীঘাটে গিয়া অনেকক্ষণ বসিয়া রহিল। তাহার মন কাল হইতে ভালো নয়। পদ্মঝির নিকট ভালো ব্যবহার কখনো সে পায় নাই, পাইবার প্রত্যাশাও করে না। কিন্তু তবুও কাল সামান্য একটু রাঁধা মাংস লইয়া পদ্মঝি যে কাণ্ডটি করিল, তাহাতে সে মনকষ্ট পাইয়াছে খুব বেশি। পরের চাকরি করিতে গেলে এমন হয়। কুসুমকে একটুখানি মাংস না দিতে পারিয়া তাহার কষ্ট হইয়াছে বেশি। অমন ভালো রান্না সে অনেক দিন করে নাই। অত আশার জিনিসটা কুসুমকে দিতে পারিলে তাহার মনটা খুশি হইত। ভালো কাজ করিলেও চাকরির উন্নতি তো দূরের কথা, ইহারা সুখ্যাতি পর্যন্ত করিতে জানে না, বরঞ্চ পদে পদে হেনস্থা করে। একবার ইচ্ছে হয় যদুবাবুর হোটেলে কাজ লইতে, কিন্তু সেখানেও যে এই রকম হইবে না তাহার প্রমাণ কিছুই নাই। সেখানেও পদ্মঝি জুটিতে বিলম্ব হইবে না। কি করা যায়? বেলা পড়িয়া আসিতেছে, আর বেশিক্ষণ বসা যায় না। বহু পাপ না করিলে আর কেউ হোটেলের রাঁধুনিগিরি করিতে আসে না। এখনই গিয়া ডেকচি না চড়াইলে পদ্মঝি এক ঝুড়ি কথা শুনাইয়া দিবে। এতক্ষণ উনুনে আঁচ দেওয়া হইয়া গিয়াছে, কিন্তু ফিরিবার পথে সে কি মনে করিয়া কুসুমের বাড়ি গেল। কুসুম আসন পাতিয়া দিয়া বলিল, বাবা ঠাকুর আসুন, বড় সৌভাগ্য, অসময়ে আপনার পায়ের ধুলো পড়ল। হাজারি বলল, দেখ কুসুম, তোর সঙ্গে একটা পরামর্শ করতে এলাম। কুসুম সাগ্রহ দৃষ্টিতে মুখের দিকে চাহিয়া বলিল, কি বাবা ঠাকুর? আমার বয়স 46 হয়েছে বটে, কিন্তু আমার তত বয়স দেখায় না। কি বলিস কুসুম? আমার এখনও বেশ খাটবার ক্ষমতা আছে, তুই কি বলিস? হাজারির কথাবার্তার গতি কোন দিকে বুঝিতে না পারিয়া কুসুম কিছু বিস্ময়, কিছু কৌতুকের সুরে বলিল, তা বাবা ঠাকুর, তা তো বটেই, বয়স আপনার এমন আর কি। কেন বাবা ঠাকুর? কুসুমের মনে একটা কথা উঁকি মারিতে লাগিল। বাবা ঠাকুর আবার বিয়ে টিয়ে করবার কথা ভাবছেন নাকি? হাজারি বলিল, আমার বড় ইচ্ছে আছে কুসুম, একটা হোটেল করব নিজের নামে। পয়সা যদি হাতে কোনো দিন জমাতে পারি, এ আমি নিশ্চয় করিব। তুই জানিস, পরের ঝাঁটা খেয়ে কাজ করতে আর ইচ্ছে করে না। আমি আজ 10 বছর হোটেলে কাজ করছি। বাজার কি করে করতে হয় ভালো করে শিখে ফেলেছি। চক্রবর্তী মশাইয়ের চেয়েও আমি ভালো বাজার করতে পারি। মাখনপুরের হাট থেকে ফি হাটরা যদি তরিতরকারি কিনে আনি, তবে রানাঘাটের বাজারের চেয়ে
টাকায় 4 আনা 6 আনা সস্তা পড়ে। এ ধরো কম লাভ নয় একটা হোটেলের ব্যাপারে। বাজার করবার মধ্যেই হোটেলের কাজের অর্ধেক লাভ। আমার খুব মনে জোর আছে কুসুম, টাকা পয়সা হাতে যদি কখনো পড়ে তবে হোটেল যা চালাবো বাজারের সেরা হোটেল হবে, তুই দেখে নিস। কুসুম হাজারি ঠাকুরের এ দীর্ঘ বক্তৃতা অবাক হইয়া শুনিতেছিল। সে হাজারিকে বাবার মতো দেখে বলিয়াই মেয়ের মতো বাবার প্রতি সর্বপ্রকার কাল্পনিক গুণ ও জ্ঞানের আরোপ করিয়া আসিতেছে। হোটেলের ব্যাপারে সে বিশেষ কিছু বুঝুক না বুঝুক, বাবা ঠাকুর যে বুদ্ধিমান তাহা সে হাজারির বক্তৃতা হইতে ধারণা করিয়া লইল। কিছুক্ষণ পরে কি ভাবিয়া সে বলিল, আমার একজোড়া রুলি ছিল, একগাছা বিক্রি করে দিয়েছি আমার ছোট ছেলের অসুখের সময় আর বছর, আর একগাছা আছে, বিক্রি করলে 60-70 টাকা হবে। আপনি নেবেন বাবা ঠাকুর? ওই টাকা দিয়ে হোটেল খোলা হবে আপনার। হাজারি হাসিয়া বলিল, ধুর পাগলি, 60 টাকায় হোটেল হবে কি করে? কত টাকা হলে হয়? অন্তত 200 টাকার কম তো নয়, তাতেও হবে না। আচ্ছা, হিসেব করে দেখুন না বাবা ঠাকুর। হিসেব করে দেখব কি, হিসেব আমার মুখে মুখে। ধরো গিয়ে 2টো বড় ডেকচি, ছোট ডেকচি 3টে, থালা বাসন 1 প্রস্থ, হাতা খুন্তি বেড়ি চামচে চায়ের বাসন, বাইরে গদির ঘরের একখানা তক্তপোষ, বিছানা তাকিয়া, বাক্স, খেরো বাঁধানো খাতা 2খানা, বালতি লণ্ঠন চাকি বেলুন, এইসব নানান নটখটি জিনিস কিনতেই তো 200 টাকার উপর বেরিয়ে যাবে। 5 দিনের বাজার খরচ হাতে করে নিয়ে নামতে হবে। চাকর ঠাকুরের 2 মাসের মাইনে হাতে রেখে দিতে হয়। যদি প্রথম 2 মাস না হলো কিছু ঠাকুর চাকুরের মাইনে আসবে কোথা থেকে? সেসব যাকগে, তাছাড়া তো টাকা নেবই বা কেন? কুসুম ক্রুদ্ধস্বরে বলিল, আমার থাকতো যদি তবে আপনি নিতেন না কেন? ব্রাহ্মণের সেবায় যদি লাগে ও টাকা, তবে ও টাকার ভাগ্যি বাবা ঠাকুর, সে ভাগ্যি থাকলে তো হবে। আমার অত টাকা যখন নেই তখন সে কথা বলছি কি করে বলুন? যা আছে ওতে যদি কখনো সখনো কোনো দরকার পড়ে আপনার মেয়েকে জানাবেন। হাজারি উঠিল, আর এখানে বসিয়া দেরি করিলে চলিবে না। বলিল, না রে কুসুম, ওতে আর কি হবে, আমি যাই এখন। কুসুম বলিল, একটু কিছু মুখে না দিলে মেয়ের বাড়ি থেকে কি করে উঠবেন বাবা ঠাকুর? বসুন আর একটু, আমি আসছি। কুসুম এত দ্রুত ঘর হইতে বাহির হইয়া গেল যে হাজারি ঠাকুর প্রতিবাদ করিবার অবসর পর্যন্ত পাইল না। একটু পরে কুসুম ঘরের মধ্যে একখানা আসন আনিয়া পাতিল এবং মেঝের ওপর জলের হাত বুলাইয়া লইয়া আবার বাহিরে গেল। কিছুক্ষণ পরে 1 বাটি দুধ ও একখানা রেকাবিতে পেঁপে কাটা, আমের টিকলি ও 2টি সন্দেশ আনিয়া আসনের সামনে মেঝের উপর রাখিয়া বলিল, একটু জল খান, বসুন এসে, আমি খাবার জল আনি। হাজারি আসনের ওপর বসিল। কুসুম ঝকঝকে করিয়া মাজা একটা কাঁসার গেলাসে জল আনিয়া রেকাবির পাশে রাখিয়া সামনে দাঁড়াইয়া রহিল। খাইতে খাইতে হাজারির মনে পড়িল সেদিনকার সেই মাংসের কথা। মেয়ের মতো স্নেহ যত্ন করে কুসুম, তাহারই জন্য তুলিয়া রাখা মাংস কিনা খাওয়াইতে হইল চক্রবর্তী মশাইয়ের গাঁজাখোর শালাকে দিয়া শুধু ওই পদ্মঝিয়ের জন্য। দাসত্বের এই তো সুখ। হাজারি বলিল, তুই আমার মেয়ের মতন কুসুম মা। কুসুম হাসিয়া বলিল, মেয়ের মতন কেন বাবা ঠাকুর, মেয়েই তো। ঠিক, মেয়েই তো। মেয়ে না হলে বাপের এত যত্ন কে করে? যত্ন আর কি করেছি, সে ভাগ্যি ভগবান কি আমায় দিয়েছেন, একে কি যত্ন করা বলে? কাঁথাখানা পেতে শুচ্ছেন বাবা ঠাকুর? তা শুচ্ছি বই কি রে, তোর কথা মনে হয় শোবার সময়। মনে মনে ভাবি, কুসুম এখানা দিয়েছে, ছেঁড়া মাদুরের কাঠি ফুটে ফুটে পিঠে দাগ হয়ে গিয়েছিল, পেতে শুয়ে বেঁচেছি। আহা, কি যে বলেন! না, সন্দেশ 2টোই খেয়ে ফেলুন, পায়ে পড়ি, ও ফেলতে পারবেন না। কুসুম, তোর জন্য না রেখে খেতে পারি কিছু মা? ওটা তোর জন্য রেখে দিলাম। কুসুম লজ্জায় চুপ করিয়া রহিল। হাজারি আসন হইতে উঠিয়া পড়িলে বলিল, পা নানি, দাঁড়ান।
তাহার পর সামনে দরজা পর্যন্ত আগাইয়া দিতে আসিয়া বলিল, আমারও রুলিগাছা রইল তোলা আপনার জন্যে বাবা ঠাকুর, যখন দরকার হয় মেয়ের কাছ থেকে নেবেন কিন্তু। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। আজ শেষ হলো উপন্যাসটির প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লাগলে লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।